আশা করি সবাই ভালো আছো। দোয়া করি সবাই ভালো থাকো। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আচ্ছা, এখন আসো, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজিএস চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14তম অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের চতুর্দশ অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ, দ্য ফ্যামিলি স্ট্রাকচার অফ বাংলাদেশ অ্যান্ড সোশ্যালাইজেশন। এখন প্রথমেই আসো, আমাদের এই অধ্যায় শেষে আমরা শিখবো ইনশাআল্লাহ পরিবার সম্পর্কে জানতে পারবো, আবার সামাজিকরণ কি, সামাজিকীকরণ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, সেই সম্পর্কে জানতে পারবো। এখন আসো, পরিবার কাকে বলে? মানুষ সৃষ্টির শুরু থেকে পরিবার নিয়েই কিন্তু ছিল, পরিবারের ভিতরেই কিন্তু ছিল। সৃষ্টির আমাদের ধর্ম অনুযায়ী সৃষ্টির প্রথম যে আমাদের আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, ওনারা কিন্তু পরিবার ভিত্তিকই কিন্তু ছিলেন। তখন থেকে শুরু করে আমরা যে মতবাদই দিই না কেন, যদি আমরা এই দিকতে যাই, তাহলে পরিবার কিন্তু সে সৃষ্টির শুরু থেকেই আজ অবধি পর্যন্ত মানুষ কিন্তু পরিবারের ভিতরেই সীমাবদ্ধ। পরিবার ছাড়া মানুষ কোনো কিছুই করতে পারে না। আর আমাদের গ্রিক একজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিলেন কি, যে পরিবারে বসবাস করে সে হয় মানুষ, আর যে পরিবারে বসবাস করে না সে হয় পশু অথবা দেবতা। সুতরাং মানুষের জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে পরিবার। পরিবার ছাড়া আমরা যেটাই করতে যাই, যা কিছু করতে যাই, সেটা কিন্তু আমাদের সমাজ কর্তৃক শিক্ষিত নয়। এখন আসো, পরিবার কাকে বলে বা পরিবার কি? পরিবার গঠনের মূল মাধ্যমটা কি? সমাজ স্বীকৃত বা ধর্ম স্বীকৃত কতগুলি পন্থায় ছেলে এবং মেয়ের ভিতর যখন একটা সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয়, হ্যাঁ, তখন তাকে সাধারণত পরিবার বলা হয়ে থাকে। আর একটা পরিবারের ভিতরে বাবা মা, ভাই বোন, হ্যাঁ, তারপরে তোমার দাদা দাদি, চাচা চাচি থাকতে পারে। সবাইকে নিয়ে সাধারণত একটা পরিবার গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এখন আসো, পরিবারের কোটার বই, তোমাদের বইয়ের ভিতরে পরিবার সম্পর্কে সাধারণত 6টি দিক থেকে, হ্যাঁ, 6টি দিক থেকে তোমাদের পরিবারকে ভাগ করা হয়েছে। তোমাদের বই খুলে যারা আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত আছো, তারা একটু বই, খাতা এবং কলম নিয়ে বসো এবং পয়েন্টগুলো ফাইন্ড আউট করো যে সাধারণত পরিবারের কোটার বই, পরিবারকে সাধারণত 6টি দিক থেকে ভাগ করা হয়েছে। একটা হলো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক পত্নী, বহুপত্নী আর বহুপতি। পত্নী মানে হচ্ছে স্ত্রী, ওয়াইফ, বউ, ঠিক আছে, আর পতি মানে হচ্ছে স্বামী। তাহলে আমরা এক পত্নী বলতে কি, যে একটি মাত্র মানে বউ যেখানে থাকে, এক পত্নী যাকে থাকে তাকে বলে এক পত্নী। যে পরিবারে একটি মাত্র পত্নী থাকে তাকে এক পত্নী পরিবার বলে। বহু পত্নী মানে কি, একের অধিক যখন থাকবে, এটা ইসলাম ধর্ম অনুযায়ী হতে পারে, হিন্দু ধর্ম অনুযায়ী হতে পারে, বা যে কোনো ধর্ম অনুযায়ী হতে পারে। একের অধিক যখন এই স্ত্রী থাকবে তখন তাকে বহুপতি বলা হচ্ছে। এবং বহুপতি, এটা হলো উল্টাটা। বহুপতি মানে কি, একটা স্ত্রী মানে একটা স্ত্রীর অনেকগুলো স্বামী থাকতে পারে, এরকম যদি কোনো পরিবার থাকে তাকে বলা হচ্ছে বহুপতি পরিবার। সাধারণত এটা ভারতের কিছু কিছু উপজাতির ভিতরে রয়েছে, আফ্রিকার কিছু কিছু অঞ্চলের ভিতরে এটা দেখা যায়, দেখতে পাওয়া যায়। তবে এই ধরনের পরিবার বর্তমানে খুব সীমিত আকারে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কি বা কত প্রকার কি কি মোটামুটি আমরা জানতে পারলাম। এরপরে আসো, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্ব মানে কি? পরিবারে
তারপরে সব কিছুর মালিকানা যার হাতে থাকে, কর্তৃত্ব যার হাতে থাকে, সাধারণত কর্তৃত্ব বলা হয়। এর উপর ভিত্তি করে পরিবারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার, আর একটা হচ্ছে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। অর্থাৎ যে পরিবারে কর্তৃত্বের ভাবটা সাধারণত পিতার উপর অর্পিত থাকে, পিতার উপর অর্পণ করা হয়, তাকে হলো পিতৃতান্ত্রিক পরিবার বা পিতৃপ্রধান পরিবার বলা হয়ে থাকে। আর যে পরিবারে কর্তৃত্বের ভাবটা সবকিছুর মানদণ্ডের ভাবটা থাকে হলো মায়ের হাতে বা মাতৃকেন্দ্রিক হয়, তখন তাকে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসো আকারের ভিত্তিতে। আকার মানে কি? পরিবারটা কত বড়, জনসংখ্যার দিক দিয়ে কত বড়, তার উপর ভিত্তি করে পরিবারকে সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একক পরিবার, যৌথ পরিবার, আর হলো বর্ধিত পরিবার। একক পরিবার বলতে কি? একক পরিবার বলতে যেখানে স্বামী স্ত্রী এবং শুধুমাত্র তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবারটা থাকে তাকে বলা হচ্ছে একক পরিবার। সাধারণত এটা আজকাল একক পরিবার দিকে আমরা সবাই ঝুঁকে আছি। শহর অঞ্চলে এটা বেশি দেখা যায়, আজকাল গ্রাম অঞ্চলে এটা অনেক কিছু দেখা যাচ্ছে। এরপর আসো যৌথ পরিবার। যৌথ কথাটার ভিতরে কিন্তু একটা সংজ্ঞা আছে। যৌথ মানে কি? সবাই মিলে যেখানে বসবাস করা, এখানে বাবা মা, দাদা দাদি, চাচা চাচি বা বিবাহিত অবিবাহিত সন্তান সন্ততি সবাই মিলে যখন এখানে বসবাস করা হয়, একই পাতিলে রান্না করা হয়, তখন তাকে বলা হচ্ছে যৌথ পরিবার। এরপরে আসো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার সাধারণত এটা বর্তমানে আর খুব একটা বেশি দেখা যায় না। আগেকার দিনে বর্ধিত পরিবার ছিল। যৌথ পরিবার আর বর্ধিত পরিবার কিছুটা সেম, কিছুটা পার্থক্য রয়েছে। অনেকটাই একক মানে অনেকটাই মিল রয়েছে, আবার কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্য এটাই যে বর্ধিত পরিবারে মাতৃর দিক থেকে মামা মামি বা নানা নানি ওনারাও এর সাথে এই পরিবারের সাথে যুক্ত থাকে। যখনই মামা মামি বা নানা নানি খালারা যুক্ত থাকে, তখন তাকে ওই পরিবারটাকে বর্ধিত পরিবার বলা হয়ে থাকে। অর্থাৎ যদি বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি পাশাপাশি নানা নানি, খালা বা সবাই মিলে যখন একসাথে বসবাস করা হয়, তখন তাকে বলা হচ্ছে বর্ধিত পরিবার। পৃথিবীর বিভিন্ন এটা অনেক মানে বিভিন্ন ধর্মের ভিতরেও এটা ছিল, আগে ছিল, এখন বর্তমানে নেই বললেই চলে। তবে কিছু কিছু উপজাতির ভিতরে এখনো এই পরিবারটা রয়েছে। এরপরে আসো বংশমর্যাদা ও সম্পত্তির দিক থেকে। বংশমর্যাদা সাধারণত স্ট্যাটাস, প্রেস্টিজ, বংশমর্যাদা, আচ্ছা আলো সম্পত্তি, প্রপার্টিস, এইগুলোর উপর বাবার কাছে অথবা মার কাছে যদি এরকম কোনো সম্পত্তি থাকে, সেগুলো কিভাবে বণ্টিত হয় তার উপর ভিত্তি করে আমরা এই বংশমর্যাদা ও সম্পত্তির দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিতৃসূত্রীয় আর একটা হলো মাতৃসূত্রীয়। অর্থাৎ পিতৃসূত্রীয় বলতে বোঝায় পিতার সম্পত্তি সন্তানরা পাবে, আর কেউ পাবে না, সেটা হলো পিতৃসূত্রীয় সম্পদ। আরেকটা বলা হচ্ছে মাতৃসূত্রীয়, অর্থাৎ মায়ের সম্পত্তি নানা নানি বা দাদা দাদির সম্পত্তি যখন সন্তান সন্ততি পাবে না, শুধুমাত্র মায়েরাই পাবে থাকে, তাকে বলা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। আরেকটু ভালো করে বলি, এখানে বলতেছে যে মাতৃসূত্রীয় পরিবার মায়ের দিক থেকে বংশমর্যাদা ও সম্পত্তি উত্তরাধিকারী অর্জন করে। যেমন খাসিয়া ও গারদের মধ্যে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা এখনো প্রচলিত আছে। তোমাদের ভিতরে কিন্তু নৈবেদিকের দিক দিয়ে কিন্তু তোমাদের এখানে থাকতে পারে যে কোন উপজাতি, বাংলাদেশের কোন উপজাতির ভিতরে এটা দেখা যায়। আর পিতৃসূত্রীয় পরিবারের সন্তান সন্ততি পিতার বংশমর্যাদার অধিকারী ও সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। যে কথাগুলো এখন বললাম, তাহলে আমরা বুঝলাম যে মায়ের দিক থেকে উত্তরাধিকারী হবে মাতৃসূত্রীয়, আর বাবার দিক থেকে যখন উত্তরাধিকারী সূত্র হবে তখন তাকে বলা হচ্ছে কি পিতৃসূত্রীয়।
তোমাদের নাম শুনে থাকবে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? নবাব সিরাজউদ্দৌলা। উনি কিন্তু আমরা বলতে পারি এক হিসেবে উনি কিন্তু ছিলেন আমাদের মাতৃসূত্রীয় বংশমর্যাদার দিক থেকে অধিকারী ছিলেন, কারণ তিনি নানা সূত্র ধরেই কিন্তু ক্ষমতায় এসেছিলেন। ঠিক আছে, খেয়াল করে তোমরা দেখো একটু, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু বাপের সম্পত্তি হিসেবে কিন্তু যায় না, ওখানে তার নানা সম্পত্তির দিক থেকে কিন্তু সে সম্রাট বা এম্পেরিয়র হয়েছিলেন। এই জন্য তাকে বলে মাতৃসূত্রীয় পরিবার বলা হয়ে থাকে, বলা যায়। এরপর আসো বিবাহের পর বসবাসের বিধি। আমরা জানি যে সাধারণত বিবাহের পর ছেলেমেয়েরা মায়ের বাড়িতে অথবা বাবার বাড়িতে, অথবা মায়ের বাড়িতেও নয় বাবার বাড়িতেও নয়, অন্য এক জায়গায় বাসা ভাড়া করে নিয়ে থাকে। হ্যাঁ, বর্তমান জমানে এটা চলতেছে। এখন আসো আমরা একটু আলোচনা করে দিই যে বিবাহের পর বসবাসের ভিত্তিতে বসবাসের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিতৃবাস, মাতৃবাস আর নয়াবাস। পিতৃবাস মানে কি? একটা ছেলে একটা মেয়ের ভিতরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হওয়ার পরে ছেলেটা যখন তার স্ত্রীকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে, অর্থাৎ ছেলের বাড়িতে চলে আসে, তখন তাকে বলা হয় পিতৃবাস পরিবার। কি তোমরা বুঝতে পেরেছো? এরপরে আসো মাতৃবাস পরিবার। ছেলে এবং মেয়ের বিবাহের পরে যদি ছেলে তার বাপের বাড়িতে না গিয়ে মেয়ের বাড়িতেই থেকে যায়, মেয়ের বাড়িতে সংসার করে বা ঘর বাঁধে, তখন তাকে বলা হচ্ছে মাতৃবাস বা মায়ের বাড়িতে যে বসবাসটা করা হয়। এরপর আসো নয়াবাস। ছেলে এবং মেয়ে বিবাহ করার পরে বাপের বাড়িতেও না, ছেলের বাপের বাড়িতেও না, মেয়ের বাপের বাড়িতেও না, তার আলাদাভাবে একটা সংসার করতে অন্য কোনো একটা জায়গায়, এই অন্য কোনো জায়গায় যে বাসা ভাড়া নিয়ে বা বাসা কিনে নিয়ে বসবাস করাটাকে বলা হচ্ছে নয়াবাস পরিবার। তোমাদের কিন্তু এটা কিন্তু খুব বেশি পরীক্ষাতে তোমাদের থাকে, এটা কিন্তু খুবই পরীক্ষাতে থাকে, তার ভিতরে এটা তোমাদের সংযুক্ত আকারে কিন্তু বেশি থাকে। নয়াবাস বলতে কি বোঝো? ঠিক আছে, আচ্ছা। এরপর আসো পাত্র পাত্রের নির্বাচনের ক্ষেত্রে। সাধারণত বর্তমান বিশ্বে বিবাহ দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হলো নিজের ইচ্ছায় হয়ে থাকে, আর একটা হচ্ছে পরিবারের দেখাশোনা বা অ্যারেঞ্জ ম্যারেজ। একটাকে বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজ, আর একটা বলা হচ্ছে লাভ ম্যারেজ। প্রেম সম্পর্ক করে ভালোবাসা করে বিয়ে শাদী করা, এটাকে বলা হচ্ছে লাভ ম্যারেজ। আর একটা হচ্ছে কি বাবা মা দাদা দাদি বা আত্মীয় স্বজন সবাই মিলে দেখাশোনা করে যখন যে বিয়েটা করানো হয় তাকে বলা হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ, সেটেল ম্যারেজ। যা হোক, এখন আমরা একটু পরে ফিরে আসি যে পাত্র পাত্রের নির্বাচনের ক্ষেত্রে বিবাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহির্গোত্র বিবাহ, আর একটা হচ্ছে অন্তর্গোত্র বিবাহ। তোমাদের পরীক্ষায় কিন্তু এই দুটো কিন্তু থাকে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের থাকে, এটা পরে আসতেছি। সাধারণত পৃথিবীতে যেগুলো ধর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে হিন্দু ধর্মের ভিতরে এই বিবাহটা বেশি দেখা যায়। মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তোমার বৌদ্ধ ধর্ম, অন্য কোনো ধর্মে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না, কারণ এখানে ছোট বড় নেই। তোমরা খেয়াল করে দেখবা হিন্দু ধর্মে 4টি ধর্মপ্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বৈষ্ণব ধর্ম, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয় আর হলো শূদ্র। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই 4টা ভাগে ভাগ করতে গিয়ে সাধারণত হিন্দুদের ভিতরে দেখবা যে গোত্রে বিবাহ সাথেও বেশি হয়ে থাকে। এক গোত্রের সাথে আর এক গোত্রের কখনো বিয়ে হয় না, যা হোক ওদের গোত্রের ভিতরে বিয়ে হয়ে থাকে। তো যখন একই গোত্রের ভিতরে বিয়ে হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে অন্তর্গোত্র। যখন একই গোত্রের ভিতরে বিবাহ হয়ে থাকে তখন তাকে বলা হলো অন্তর্গোত্র। আর যখন এক গোত্রের সাথে অন্য গোত্রের বিবাহ বন্ধন হয়ে থাকে তখন তাকে বহির্গোত্র বলা হয়ে থাকে। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা বুঝলাম এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা বেশি থাকে, তোমাদের বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটা বেশি থাকে, বা এসএসসি পরীক্ষা যেটা বলে তোমাদের এখানে থাকে। তাহলে আমরা বুঝলাম যে অন্তর্গোত্র কি, যখন একই গোত্র বা একই সম্প্রদায়ের ভিতরে বিবাহ বন্ধন হয় তখন তাকে অন্তর্গোত্র বলে। আর যখন একই
নিম্ন বর্ণের মেয়ের যখন বিবাহ হয় তখন তাকে বলা হচ্ছে অনুলোম। ভালো করে বোঝো, উঁচু বংশের ছেলে, নিচু বংশের মেয়ে, ব্রাহ্মণের হলো ছেলে আর ক্ষুদ্র হলো তোমার হলো মেয়ে, তখন হবে তাকে অনুলোম বলা হয়। আর এর উল্টোটা অর্থাৎ উঁচু বংশের নিচু বংশের ছেলে, উঁচু বংশের মেয়ে, তখন হবে তাকে হলো প্রতিলোম বলা হয়ে থাকে। কি ব্যাপারটা তোমরা কি বুঝতে পারছো? উঁচু বংশের ছেলে, নিচু বংশের মেয়ে, এটা হলো অনুলোম। আর উঁচু বংশের মেয়ে, নিচু বংশের ছেলে, তখন তাকে বলা হচ্ছে প্রতিলোম। এখন আসো আমরা পরিবার কি, পরিবার কাকে বলে, পরিবারের ধরন ধরনগুলো সম্পর্কে মোটামুটি একটু জানা নিলাম। যদি কোনো সম্পর্ক থাকে তোমরা বইটি তুলে দেখো, আশা করি সম্পর্ক পেয়ে যাবে। এরপর আসো পরিবারের কার্যাবলী। এগুলো গেল তো আমাদের পরিবারের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ যেটাই হোক, আমাদের প্রত্যেকটা পরিবারে কিছু কাজকর্ম থাকে, কিছু এজেন্সিয়াল কাজ থাকে, কিছু ঐচ্ছিক কাজ থাকে। আর সেরকম আসো পরিবারের কার্যাবলী, পরিবার কি কি কাজ করে থাকে। যেমন ধরো, একটা হচ্ছে জৈবিক চাহিদা, 2 নম্বর হচ্ছে সন্তানের ভরণ পোষণ, 3 নম্বর আছে অর্থনৈতিক কর্মকাণ্ড, 4 নম্বর আছে শিক্ষাদান, 5 নম্বর আছে স্বাস্থ্যসেবা, 6 নম্বরে আছে বিনোদনের ব্যবস্থা, এবং 7 আছে সম্পদ সম্পত্তি সংরক্ষণ। এখন জৈবিক চাহিদা বলতে কি বোঝায়? সাধারণত পরিবারের মাধ্যমে কিন্তু আমরা সন্তান প্রজনন করে থাকি। জৈবিক, মানুষের যে একটা জৈবিক চাহিদা, মানুষের প্রত্যেকটি জীবেরই 2টি গুণ থাকে, একটা হলো জীবভিত্তিক, একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক। এই জীবভিত্তিক যে চাহিদাগুলো থাকে, সেই চাহিদাগুলো কিন্তু বিবাহিত জীবনের মাধ্যমে এটা পূরণ করা হয়ে থাকে। আর এই বিবাহের বাদ দিয়ে যারা এই চাহিদাগুলো পূরণ করে থাকে, সেটা কিন্তু সমাজকর্তৃক, রাষ্ট্রকর্তৃক বা ধর্মকর্তৃক স্বীকৃত ব্যবস্থা নয়, এটা কিন্তু শাস্ত্রের ব্যবস্থা করা হয়ে থাকে। যা হোক, এই জৈবিক চাহিদাগুলো পরিবার কর্তৃক পালন করা হয়ে থাকে। অর্থাৎ বংশ পরম্পরা রক্ষা করার জন্য যে কাজগুলো করা হয়ে থাকে, সেই কাজগুলো জৈবিক চাহিদা পরিবারের মাধ্যমে করা হয়ে থাকে। 2 নম্বরে আসো সন্তানের ভরণ পোষণ। এই জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে যে আমাদের যে সন্তান জন্মগ্রহণ করে, তাদের দায়িত্ব কিন্তু পরিবারের উপরেই থাকে। পরিবারের প্রত্যেকটা সদস্য, বাবা আছেন, মা আছেন, কিংবা দাদা দাদি আছেন, কিংবা অন্যভাবে বলা যায় নানা নানি আছেন, মা মামি আছেন, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা এবং দাদা দাদির উপরে কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্বটা এসে বর্তায়। কারণ পরিবার ছাড়া অন্য কেউ কিন্তু কারো খোঁজখবর রাখে না। ভরণ পোষণ মানে কি? পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের আদর কাজা, সব কিছু কিন্তু এই সন্তানের যে যেগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু পরিবারেরই হয়ে থাকে। এরপর আসো অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন আমার সন্তানকে ভবিষ্যতে তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, বা ভবিষ্যতে শিক্ষা দেওয়ার বিভিন্ন কর্মকাণ্ড শিক্ষার মাধ্যমে তাদের অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করা কিন্তু পরিবারেরই প্রধান একটা কাজ। যদি এগুলো সুষ্ঠুভাবে বন্টন না করা হয়, তাহলে কিন্তু কখনোই পরিবারের সুখ শান্তি থাকে না। এরপরে আসো শিক্ষাদান। একটা কথা আছে যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলে কিন্তু মানুষ হওয়া যায় না। হাত এবং পা থাকলে কিন্তু মানুষ হয় না। গরু, ছাগল, হাঁস পেট থেকে জন্মগ্রহণ করলে কিন্তু গরু, ছাগল ঠিকই হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করলেও পুরোপুরি কিন্তু মানুষ হয় না, অমানুষ হয়ে থাকে। এই যে মানুষের পরিণত করা, মানুষের মতো বিবেক বোধ, মনুষ্যত্ব বোধ জাগ্রত করার মাধ্যম হচ্ছে আমাদের হলো এই শিক্ষাদান। একজন সন্তানকে যদি ঠিকঠাক মতো শিক্ষার ব্যবস্থা করা না যায়, শিক্ষা না দেওয়া যায়, তাহলে কখনোই কিন্তু সেই সন্তান কিন্তু বড় হয়ে ভালো মানুষে পরিণত হবে না। কাজেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিবারের একটি অন্যতম প্রধান কার্যাবলীর মধ্যে পড়ে। সুতরাং বর্তমান যুগে, আধুনিক জামানায় সন্তানকে লালন পালনের মধ্যে শিক্ষাদানটাই হচ্ছে প্রধান মৌলিক কাজ। যে সন্তানকে যত ভালো শিক্ষা দেওয়া যাবে, সেই সন্তান তত মানুষের, সৎ মানুষের, ভালো মানুষের, মনুষ্যত্ব মানুষের পরিণত হবে। সুতরাং শিক্ষাদান একটা অন্যতম কার্যাবলী। এরপরে আসো স্বাস্থ্যসেবা। সাধারণত এখানে আরেকটা কথা বলি, শিক্ষাদান যদিও বলা হয় বাবা মার হাতে কিন্তু শিক্ষার ব্যবস্থাটা থাকে, তারপরও আমাদের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এই ব্যবস্থার মধ্যে কিন্তু বর্ধিত হয়ে
প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিভিন্ন এনজিও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, সরকারি বেসরকারি পর্যায়ে অনেক বিভিন্ন পর্যায়গুলো রয়েছে। এরা কী করে স্বাস্থ্যসেবার দায়িত্ব নিয়ে থাকে, কিন্তু মূলত ঠিকঠাক মতো টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের উপরেই বর্তায়। বিনোদনের ব্যবস্থা সন্তান উপরে সবটাই করা হয়েছে, কিন্তু সন্তানকে শুধু চাকরি দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু একটা সন্তান ভালোভাবে মানুষ হবে না। তার একটা বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিনোদন বলতে কি, অথবা কোথাও ঘুরতে যাওয়া, কারোর সাথে বেড়াতে যাওয়া, একটু পার্কে নিয়ে যাওয়া, তার সাথে খেলাধুলা করা, কিছু টিভি ভালো কিছু বিষয় দেখানো, ইসলামের মাইন্ডের কিছু বিষয় দেখানো, এই যে বিনোদনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু পরিবারের মাধ্যমে শিখে থাকে। এবং বিনোদনের ব্যবস্থা যদি ভালো হয়, শিশু কিন্তু তার সামাজিকরণটা কিন্তু ভালো হয়ে থাকে। আর বিনোদনের ব্যবস্থা যদি খারাপ হয়ে থাকে, তাহলে শিশুর সামাজিকরণটা কিন্তু ওইভাবেই খারাপ হয়ে থাকে। আমরা সবাই চেষ্টা করব যাতে শিশুর বিনোদনের ব্যবস্থাটা সুশৃঙ্খল এবং ভালো হয়ে থাকে। এরপর আসলে সম্পত্তি সংরক্ষণ। একটা শিশু জন্মের পর আস্তে আস্তে মানুষে পরিণত হয়, লেখাপড়া শিখে, তারপরে তোমার হলো বিভিন্ন কাজকর্ম শিখে এখন ভালো মানুষে পরিণত হয়। বাবা মা মারা যাওয়ার পরে তাদের যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি কিন্তু সন্তানের হাতে কিন্তু এসে বর্তায়। সন্তানের কীভাবে সেগুলোকে দায়িত্ব পালন করবে, কীভাবে বন্টন করবে, কীভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, এগুলোর দায়িত্ব কিন্তু এগুলো শিখে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের হাতেই এসে বর্তায়। পরিবার থেকে কিন্তু তাকে সন্তান শিখে কীভাবে এগুলো হ্যান্ডেল করতে হয়। আমরা একটা বড় একটা কোম্পানি আছে, সে কোম্পানি কীভাবে হ্যান্ডেল করতেছে, কীভাবে তাকে পরিচালনা করা লাগে, দোকানপাট আছে, দোকানপাট কীভাবে পরিচালনা করা লাগে, এইগুলো সাধারণত কিন্তু একটা সন্তান একটা শিশু পরিবার থেকে আস্তে আস্তে শিখে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লেখাপড়ার একটা অবদান রয়েছে, তারপর মূল শিক্ষাটা কিন্তু আমাদের পরিবারের কাছ থেকে শিখে থাকে। তাহলে আমরা বুঝলাম যে পরিবারের কার্যাবলী কয়েকটি: 7টি। একটা হলো জৈবিক চাহিদা পূরণ, সন্তানের ভরণ পোষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষাদান, স্বাস্থ্যসেবা, বিনোদনের ব্যবস্থা, সম্পত্তি সংরক্ষণ। এই কাজগুলো হলো আমাদের একটা পরিবারের হলো মূল কার্যাবলী। একটা পরিবারের সদস্যরা এই কাজগুলো করে থাকে। এরপরে আসো সামাজিকরণ, সোশ্যালাইজিং, এটা হলো সোশিয়ালাইজিং, এটা হলো আমাদের হলো সামাজিকীকরণ। তোমাদেরকে বলি সামাজিকীকরণটা কি। আমরা বলি যে একটা শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই, তার সামাজিকীকরণের কোনো শেষ নেই। তাহলে আমরা এভাবে বলতে পারি, যেভাবে যে নিয়মকানুনের দ্বারা বা যে পরিবেশের দ্বারা একটি শিশু সামাজিক মানুষের পরিণত হয়, তখন তাকে বলা হয় সামাজিকীকরণ। কি মনে থাকবে? তাহলে আমরা কি বুঝলাম? একটি শিশু যে নিয়ম বা আদর্শ বা যে পরিবেশের মাধ্যমে একটি সৎ মানুষের পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে সামাজিকীকরণ। ওটা বুঝতে পারছো তোমরা? এখন আসো সামাজিকীকরণ কি। সামাজিকীকরণের কয়েকটি উপাদান রয়েছে। যেমন ধরো সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ, এগুলো হলো তোমরা বইগুলো দেখবা দুইশো নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে সামাজিকীকরণের কতগুলো উপাদান দেওয়া হয়েছে। একটা হলো সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ। এই তিনটা জিনিস একটা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়ে। এই তিনটা ছাড়া কখনোই বাচ্চা সামাজিক মানুষে পরিণত হতে পারে না। সামাজিক পরিবেশ বলতে কি, আমরা যেখানে বসবাস করি এর আশেপাশে সব কিছু মিলেকে সামাজিক পরিবেশ বলা হয়। এই পরিবেশটা যত ভালো হবে, একটা শিশুর সামাজিকরণটা ততই ভালো হবে, মঙ্গলজনক হবে। এরপর আসো সমাজ জীবন। সমাজ জীবন বলতে শুধু আমাদের পরিবেশটাকে বোঝায় না, আমাদের পুরো দেশটাকে, পরিবেশটাকে বোঝায় সমাজ জীবনের কথা বলতেছে। আমাদের এই সমাজ জীবনটা যদি ভালো হয়, তাহলে একটা পরিবেশও, একটা সন্তানও ভালো হবে। আর একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ।
সামাজিক মূল্যবোধটা কি? মূল্যবোধ কি? যখন কোনো একটি কাজ ভালো মন্দ দ্বারা বিচার করা হয় বা ভালো মন্দ দ্বারা বিচার করা বোধটা আমার ভিতরে জন্মগ্রহণ করে, আমার মাথায় ঢুকে, তখন তাকে মূল্যবোধ বলা হয়। উচিত অনুচিত দ্বারা যখন বিচার বিশ্লেষণ করা হয়, হ্যাঁ, সেই মূল্যবোধ যখন আমার মাথার ভিতরে ঢুকবে তখন তাকে সামাজিক মূল্যবোধ বলে। যেমন ভালো, সততা, সৎ, এই গুণগুলো হলো সামাজিক মূল্যবোধের একটি উদাহরণ। যেমন অপরের প্রতি ভালোবাসা, সহিষ্ণুতা, পিতামাতার প্রতি কর্তব্য, দায়িত্ব, এগুলো কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধের ভিতরেই করে থাকে। এরপরে আসো সামাজিকরণ। এই যে সামাজিকীকরণে আমরা উপাদান সম্পর্কে জানলাম, এখন আসো সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান। একটা শিশু, আমি কি বললাম যে একটা শিশু জন্মের পর থেকে যে উপায়ে সামাজিক মানুষে পরিণত হয় তখন তাকে সামাজিকীকরণ বলে। এই সামাজিকীকরণ করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে থাকে। যেমন প্রথমেই আছে পরিবার। প্রথমেই তোমাদের বইতে দেখো, একটু দেখো, একটা ছক দেওয়া আছে 202 নম্বর পৃষ্ঠায়, একটু ভালো করে দেখো। 202 নম্বর পৃষ্ঠা একটু ভালো করে দেখো। এই ছকটা দেওয়া আছে, এই ছকটাই কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। এগুলো সম্পর্কে একটু আলোচনা তোমাদের সামনে যে পরীক্ষা কিন্তু তোমাদের এখানে থাকে এবং বার্ষিক পরীক্ষাগুলো এগুলো কিন্তু থাকে। প্রথমে বসি প্রতিবেশী। 1 নম্বরে আসলে পরিবার, 2 নম্বরে আসলে প্রতিবেশী। পরিবার, আমি যে কথা বলতেছি, একটা পরিবারে ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো পরিবেশে যখন সন্তান বড় হবে তখন তার সামাজিকীকরণটাও কিন্তু ভালো হবে। আর মন্দ পরিবেশ, যে সংসারে সাধারণত অশান্তি লেগে থাকে, সেই সন্তানও কিন্তু অশান্তির ভিতরেই থাকে এবং তার মস্তিষ্ক কিন্তু আস্তে আস্তে হবে গড়ে ওঠে। তার সামাজিকীকরণটা খুব একটা ভালো হয় না। এরপর শিক্ষা প্রতিষ্ঠান। মানুষের, এর আগেও আমাদের বললাম যে মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ, ভালো মানুষকে গঠন করা উত্তম পন্থাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানই একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করে। এরপরে আসলে স্থানীয় সমাজ। আমাদের স্থানীয় সমাজ ব্যবস্থা বাচ্চার সামাজিকীকরণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। একটা সন্তান ভালো সমাজে যখন চলাফেরা করবে, ওঠা বসা করবে, তখন তার সামাজিকীকরণটা কিন্তু ভালো হবে, সুন্দর হবে। তার মাইন্ড, হ্যাঁ, তার সব কিছুই কিন্তু ভালো দিকেই থাকবে, ন্যারো মাইন্ডেড হবে না, সবসময় বড় মাইন্ডেড হবে। আর যে সমাজ ব্যবস্থা ওইরকম ভালো না, তাদের কৃষি কালচারটা ভালো না, তাদের কালচারটাও ওইভাবে সন্তানের আস্তে আস্তে ভাবে গড়ে উঠবে, খুব একটা সুস্থ সামাজিকরণভাবে গড়ে উঠবে না। এরপরে আসো স্থানীয় গোষ্ঠী। স্থানীয় গোষ্ঠী বলতে কি বোঝায়? আমরা এখানে আমাদের বাংলাদেশে আমরাও এখানে আমাদের গোত্র ভিত্তিক কতগুলো ব্যবস্থা থাকে। যেমন আমাদের পাড়া বা মহল্লায় একটা সংগঠন কিংবা বিভিন্ন উপজাতিগুলো থাকে। এই স্থানীয় যে গোষ্ঠীগুলো থাকে, এই গোষ্ঠীগুলো এখানে বলা হচ্ছে। এই গোষ্ঠী ভিত্তিক ব্যবস্থা কিন্তু সামাজিক শিশু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটা এখানে আছে গণমাধ্যমে শিশুর সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে ব্যাপক। গণমাধ্যম যদি ভালো হয়, গণমাধ্যম বলতে কি বোঝায়? এখনকার তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলে, মেয়ে, বৃদ্ধ, কিশোর, কিশোরী যে যেখানেই থাক তার কিন্তু হাতে কিন্তু একটা কিছু না ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এগুলো জিনিসে আবার ঘরে প্রত্যেকটা ঘরে কিন্তু টিভি, এগুলো কিন্তু টিভি, ওয়াইফাই, ল্যাপটপ এগুলো কিন্তু আছে। এর মধ্যে যোগাযোগের মাধ্যমে তোমরা মনে রাখবা, প্রত্যেকটা জিনিসে দুটি করে দিক থাকে। একটা হলো ভালো দিক, একটা হচ্ছে মন্দ দিক। আমরা অবশ্যই মন্দ সাইডগুলোকে কি করবো? অ্যাভয়েড করবো। আর ভালো দিকগুলো রয়েছে, এই দিকগুলোকে আমরা গ্রহণ করবো। তাতে আমাদের জন্য মঙ্গল, তাতে আমাদের জন্য
আনন্দ, হ্যাঁ, বিভিন্ন ঐতিহাসিক এই বিষয়গুলো কিন্তু আমরা কালচার করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি, এগুলো থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান আমাদের দেশে বাচ্চা থেকে শুরু করে সবারই আনন্দ বিনোদনের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। যেমন শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক পার্কের ব্যবস্থা করা হয়েছে, শিশু পার্ক, পৌর পার্ক, বিভিন্ন ধরনের পার্ক। বড়দের জন্য আছে আড্ডাখানা বা এই ধরনের যতগুলো কী বলে তাদের সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য প্রতিষ্ঠান রয়েছে। ব্যায়ামগার রয়েছে, ব্যায়াম নৃত্য, তোমার চলচ্চিত্র, নাট্য মঞ্চ, বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠানগুলো রয়েছে। এগুলোতে সাধারণত একটা শিশুর সামাজিক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের সবাই সেটার কথা বলি যে তোমরা অবশ্যই মনে রাখবা, খেয়াল রাখবা, প্রত্যেকটি জিনিসের দুটো করে দিক রয়েছে। আমরা খারাপ দিকটা সবসময় বর্জন করবো, ভালো দিকটাই আমরা গ্রহণ করবো। এতে আমাদের জন্য মঙ্গল, এতে আমাদের জন্য কল্যাণ, এতে আমাদের সামাজিকরণটা যদি আমাদের ভালো না হয়, সুন্দর না হয়, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের জীবনটা কিন্তু অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, অন্ধকারের দিকে কিন্তু আমাদের জীবনটা ঠেলে যাবে। সুতরাং এই যে পয়েন্টগুলো দেখালাম তোমাদের, এই পয়েন্টগুলো তোমরা অনুযায়ী পয়েন্ট আগে করে দিবা। তোমাদের বাসার কাছে কিছু আমি দিয়েছি, পরে আসতেছি, তোমরা এইগুলো কিন্তু একটু ভালো করে বাসায় দেখবা, ঠিক আছে? এরপরে আসো শহর এবং গ্রামের পরিবেশ। আমি অল্প কথা সংক্ষেপ করে দিই। আমাদের বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। দক্ষ ব্যবস্থাপনা, সরকারের দক্ষ ব্যবস্থাপনায় বাংলাদেশটা মধ্যমায় দেশে পরিণত হতে যাচ্ছে। এই করতে গিয়ে আমরা সবাই কিন্তু এখন শিল্পায়নের দিকে ঢুকছি, শহরাঞ্চলের দিকে ঢুকছি, নগরাঞ্চলের দিকে ঢুকছি। এই করতে গিয়ে গ্রামের যে আগেকার একটা ঐতিহ্য ছিল যৌথ পরিবার, এই যৌথ পরিবারটা কিন্তু আস্তে আস্তে ভেঙে ছোট ছোট হতে হতে একক পরিবারে বা নয়াবাস পরিবারে কিন্তু চলে যাচ্ছে। এই যেতে গিয়ে আমাদের যে প্রাচীন যে ঐতিহ্য, যৌথ পরিবারের যে একটা সবার সাথে মিলামিশে থাকার একটা আন্তরিকতা, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এখনকার দিকে খেয়াল করে দেখবা যে সন্তান শুধুমাত্র বাবা মাকেই চেনে, তার যে দাদা দাদি, তার ফুফি বা তার নানা নানি বা এই ধরনের দূরের কোনো আত্মীয় তাদের চিনেই না। কিন্তু গ্রামে যে সন্তানগুলো লালন পালন করা হয়, তারা কিন্তু সবার সাথে ওঠামেশা করে, তাদের সামাজিক অঙ্গনে কিন্তু এভাবেই গড়ে ওঠে, সবার সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে গড়ে ওঠে। কিন্তু আমাদের শহরতান্ত্রিক যে ব্যবস্থাগুলো গড়ে উঠতেছে, শিশুরা গড়ে উঠতেছে, এটা কিন্তু আস্তে আস্তে তাদের ভিতরে ন্যারো মার্কেট আস্তে আস্তে চলে আসতেছে। যা হোক, শহর এবং গ্রাম দুটি পরিবারের মধ্যে কিন্তু কিছুটা হলেও অনেক পার্থক্য রয়েছে। আমরা এগুলো একটু পার্থক্যগুলো দেখবো। ওই একই কথা, শহরের শিশুদের শহরের মানুষের, গ্রামের শিশুদের গ্রামের মানুষের দুটির কিন্তু সামাজিকরণ কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক অমিল বা পার্থক্য রয়েছে। তোমরা বইগুলি কিন্তু এটা বুঝতে পারো, এই পার্থক্যগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিবা। যাই হোক, আমরা এই অধ্যায় থেকে শেষের দিকে প্রায় আমরা এই অধ্যায় থেকে পরিবার কাকে বলে সেটা বুঝলাম, যে পরিবারের প্রকারভেদ 6টা দিক থেকে করা হয়েছে সেটা বুঝলাম। স্বামী স্ত্রী, কর্তৃত্ব, আকার, বংশমর্যাদা, বিবাহ, পাত্রকে নির্বাচন, সব দিক থেকে আমরা পরিবার তত্ত্বকে মোটামুটি একটা ধারণা পেয়েছি। যদি কারো সমস্যা থাকে বই খুললে সুন্দর করে ওখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা অ্যান্সারটা দেখে নিও। এরপর আসলে পরিবারের কী কী কাজ করে থাকে। একটা পরিবার শুধু পরিবারই নয়, একটা বট গাছের মতো। বট গাছ যেমন আমাদের সাহা দিয়ে থাকে, সব কিছু সাহা দেয়, ফল দেয়, আমাদেরকে নিরাপত্তা দেয়, কাঠ দেয়, সেরকম একটা পরিবারে কিন্তু আমাদের এই নির্ভর এই কাজগুলো কিন্তু আমাদের করে থাকে। এগুলো কিন্তু আমাদের একটা ছায়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, শিক্ষা দেয়, সামাজিক অর্ডারের উপায়গুলো দেয়, সব কিছু কিন্তু আমাদের পরিবার থেকে পেয়ে থাকি। আমরা পরিবারের বাইরে কেউ নই। এরপরে আসো সামাজিকরণ, যেটাকে বুঝলাম যে শিশু যেভাবে বড় হয়, যে পরিবেশে বড় হয়, সেই সামগ্রিক ব্যবস্থাকে সামাজিকরণ বলা হচ্ছে। তাদের উপাদান 4টি উপাদান রয়েছে, 3টি উপাদান রয়েছে, আর বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তোমরা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম শিক্ষক পদ্ধতি ছিল আমাদের পরিবার সম্পর্কে আর সামাজিকরণ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো তোমাদের বাড়ির কিছু আমি কাজ দিচ্ছি, 2টা কাজ দিচ্ছি, তোমরা একটু খাতা কলম নিয়ে এই 2টা কাজ একটু লিখে নাও। যদি তোমরা অ্যাক্টিভ হও, একক ও
করবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমার নাম্বার তোমাদের কাছে আমি অলরেডি তোমাদের দেওয়া আছে, তোমরা আমার কাছে ফোন করতে পারো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর এর ভিতরে কোনো যেগুলো তোমাদের পড়ানোর দরকার সবগুলো তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি উঠবে নয়। তারপরেও অনেকগুলো অনেক কিছু ভালো দিতে পারে। ঠিক আছে, তোমাদের শুভকামনা থাকলো। এই বিষয়গুলো তুমি একটু ফাইন্ড আউট করে বাসায় সুন্দর করে পড়াশোনা করো। তোমাদের যে পরীক্ষাগুলো আছে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আপনার ক্লাসের শেষের দিকে সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।